Over the horizon. আজ আমাদের আলোচনার বিষয় ক্রোমোজোম। এখানে আমরা প্রধানত ক্রোমোজোমের গঠন, তার শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এসো প্রথমে জেনে নিই ক্রোমোজোম কী। একটি ইউক্যারিওটিক কোষের পর্দাবৃত নিউক্লিয়াসের ভেতর অবস্থান করে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে জালিকাকার যে গঠন বর্তমান তাকে আমরা বলি ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। কোষ বিভাজনের বিভিন্ন দশায়, প্রধানত মেটাফেজ দশায়, এই সুতোর ন্যায় ক্রোমাটিন জালিকা আরও কুণ্ডলিত হয়ে অর্থাৎ পাকিয়ে গিয়ে দণ্ডাকার দৃশ্যমান যে গঠন সৃষ্টি করে তাকেই আমরা বলি ক্রোমোজোম। ক্রোমোজোম যে গঠনটার কথা আমরা বলছি সেটা কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রেই বর্তমান। তাহলে কি প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম দেখা যায় না? আমরা ক্রোমোজোমের যে গঠন দেখে অভ্যস্ত, বা ছবিতে তোমরা যে এক্স আকৃতির ক্রোমোজোমের গঠন দেখছো, এইরূপ ক্রোমোজোমীয় গঠন কিন্তু প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ক্রোমাটিন জালিকা বলে যে গঠন নিউক্লিয় পর্দার ভেতর অবস্থান করে সেটি থাকে না, কারণ এদের ক্ষেত্রে নিউক্লিয়াস নেই। দ্বিতীয় কথা কি, ক্রোমোজোম তৈরি করতে গেলে প্রধানত দুটি উপাদানের প্রয়োজন। এক হচ্ছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএ, এবং দরকার কিছু প্রোটিন যাকে আমরা হিস্টোন প্রোটিন বলি। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই হিস্টোন প্রোটিনটি বর্তমান নয়। তাই নিউক্লিক অ্যাসিড থাকলেও ক্রোমোজোম গঠনকারী হিস্টোন প্রোটিনের অভাবে প্রোক্যারিওটিক কোষে কিন্তু আদর্শ যে ক্রোমোজোমীয় গঠন সেটি বর্তমান নয়। তাদের ক্ষেত্রে জেনেটিক বস্তু ডিএনএ বা আরএনএ সাইটোপ্লাজমের মধ্যেই যে কুণ্ডলীকৃত গঠন তৈরি করে তাকে জিনোফোর বা বর্তমানে নিউক্লিয়েট বলেও অভিহিত করা হয়। তাহলে ক্রোমোজোমের সংজ্ঞা বলতে গেলে কি বলবে? ইউক্যারিওটিক কোষের নিউক্লিওপ্লাজমে জালকের ন্যায় বিন্যস্ত মূলত ডিএনএ ও হিস্টোন প্রোটিন, কিছু মাত্রায় আরএনএ ও নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত যে সুতোর মতো অংশ জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে ও সেগুলি বংশ পরম্পরায় অপত্য জীবে সঞ্চারিত করে তাদের ক্রোমোজোম বলে। 1879 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্লেমিং প্রথম ক্রোমাটিন নামকরণটি করেন। পরবর্তীকালে 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াল্ডিয়ার এদের নামকরণ করেন ক্রোমোজোম। ক্রোমোজোম কথাটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। প্রথমটি হচ্ছে ক্রোমা, যার অর্থ হচ্ছে কালার বা বর্ণ, এবং জোমা যার অর্থ হচ্ছে বডি বা দেহ, অর্থাৎ এমন একটা গঠন যাকে রঞ্জিত করা যায়। কেন রঞ্জিত করা যাচ্ছে? দেখো ছবিতেই বুঝতে পারছো, চারটে প্লেট দেখানো হয়েছে যে মেটাফেজ দশায় ক্রোমোজোমের গঠন স্টাডি করার জন্য তাদেরকে বিভিন্ন বর্ণে রঞ্জিত করা হয়। সাধারণত ল্যাবরেটরিতে যে রঞ্জকগুলো ইউজ করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফুয়েলগেন রঞ্জক, অ্যাসিটোঅরসিন, অ্যাসিটোকার্মিন। এই রঞ্জকগুলোতে রঞ্জিত করে ক্রোমোজোমের গঠন, তার সংখ্যা ইত্যাদি বিষয়ে অনুধাবন করা হয়। তার কারণ কি? রঞ্জকে রঞ্জিত করলে তারা অত্যধিক সুস্পষ্ট হয়ে ওঠে। প্রত্যেকটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু নির্দিষ্ট, মানে সবারই ক্রোমোজোম সংখ্যা একই হবে না। যে পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকের ক্রোমোজোম সংখ্যা যে এক তা কিন্তু নয়। যেমন ধরো একটা সুস্থ স্বাভাবিক মানুষের দেহে প্রত্যেকটি কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি,
একটি বানরের ক্ষেত্রে হচ্ছে 42টি। সেরকমই ধান গাছের একটি কোষে থাকবে 24টি ক্রোমোজোম, গম গাছে থাকবে 42টি ক্রোমোজোম, এই রকম। অর্থাৎ প্রত্যেকটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ধ্রুবক, এবং একটি প্রজাতির বিভিন্ন রকম কোষেও কিন্তু এই ক্রোমোজোম সংখ্যাগুলো নির্দিষ্ট। দেহকোষে এক ধরনের ক্রোমোজোম থাকবে, জনন কোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। যেমন একটা উদাহরণ বলি, মানুষের একটি দেহকোষে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, কিন্তু সে মানুষেরই জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে কটি? 23টি। তাহলে দুটো কথা, একটা হচ্ছে একটি নির্দিষ্ট প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা হবে নির্দিষ্ট, এবং একটি প্রজাতির জীবদেহের বিভিন্ন কোষেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। দেহকোষে এক ধরনের ক্রোমোজোম সংখ্যা, আবার জনন কোষে এক ধরনের ক্রোমোজোম সংখ্যা, কিন্তু এই সংখ্যাটি সর্বদাই ধ্রুবক থাকবে। এই ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে দুটো ভাগ করা হয়েছে। একদল কোষকে বলা হয় ডিপ্লয়েড কোষ, আরেক দলকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কি? যখন কোনো কোষে 2 সেট ক্রোমোজোম থাকবে তখন তাকে আমরা বলছি ডিপ্লয়েড ক্রোমোজোম বা ডিপ্লয়েড কোষ। এই 2 সেট ক্রোমোজোমের মধ্যে এক সেট আসবে বাবার দেহ থেকে, আরেক সেট আসবে মায়ের দেহ থেকে। এবার এখানে সেট কথাটার মানে কি? সেট কথাটা একটা উদাহরণ দিয়ে বলি। ধরো মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম, কিন্তু কত প্রকারের ক্রোমোজোম আছে? 23 প্রকারের, মানে 23 রকম ক্রোমোজোম, প্রত্যেকটা দুটো করে আছে। অর্থাৎ এই 23টা ক্রোমোজোম নিয়ে হচ্ছে একটা সেট। তাহলে ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে কি থাকছে? এইরকম 23টার সেট দুটো থাকছে, অর্থাৎ 23 জোড়া, মানে 46টা থাকছে। যদি কোনো কোষের মধ্যে এরকম 2 সেট ক্রোমোজোম থাকে তখন তাকে আমরা ডিপ্লয়েড বলি, এবং তাকে 2n দ্বারা প্রকাশ করা হয়। অপরপক্ষে হ্যাপ্লয়েড কোষ কাকে বলবো? যদি কোনো কোষে এক সেট ক্রোমোজোম থাকে তখন তাকে আমরা কি বলছি? হ্যাপ্লয়েড, এবং তাকে n দ্বারা প্রকাশ করা হচ্ছে। মানুষের ক্ষেত্রে দেহকোষগুলি হচ্ছে ডিপ্লয়েড, এবং এদের ক্ষেত্রে ডিপ্লয়েড অর্থাৎ 2n সমান হচ্ছে 46, এবং উদাহরণ হচ্ছে সমগ্র দেহকোষ। সমগ্র যে কোনো দেহকোষই হচ্ছে মানুষের ক্ষেত্রে ডিপ্লয়েড প্রকৃতির, এবং সেগুলির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। অপরপক্ষে মানুষের জনন কোষের ক্ষেত্রে, মানে গ্যামেট, সেটা পুংগ্যামেট হতে পারে বা স্ত্রী গ্যামেট অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু, যে কোনো ক্ষেত্রেই এক সেট ক্রোমোজোম থাকে। তাই গ্যামেটের ক্ষেত্রে কোষের প্রকৃতি হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, এবং এক্ষেত্রে এক সেট ক্রোমোজোম থাকবে। এক সেট মানে কি বলেছিলাম? মানুষের ক্ষেত্রে হচ্ছে 23টা ক্রোমোজোম থাকবে। এবং এক্ষেত্রে কি বলতে পারি আমরা? যে মানুষের জনন কোষ হচ্ছে n প্রকৃতির, এবং n সমান হচ্ছে এক্ষেত্রে 23। এবার দেখে নিই একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানিক গঠন। কোষ বিভাজনের বিভিন্ন দশায় ক্রোমোজোমের অঙ্গসাংস্থানিক গঠনের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমের যে গঠন পরিলক্ষিত হয় সেটি সর্বাপেক্ষা সুস্পষ্ট। মেটাফেজ দশার ক্রোমোজোমের গঠন এবং সংখ্যা সুনির্দিষ্টভাবে গণনা করা সম্ভব। এখানে ইউক্যারিওটিক ক্রোমোজোমের যে গঠন বর্ণনা করা হলো তা মেটাফেজ দশায় দেখা যায় সেই রূপ ক্রোমোজোমের গঠনই তুলে ধরা হয়েছে। মেটাফেজ দশায় যে আদর্শ ক্রোমোজোমটি পরিলক্ষিত হয় তার মূল যে গঠনগুলি আলোচনা করা হবে সেগুলি হলো ক্রোমাটিড, মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর, গৌণ খাঁজ, স্যাটেলাইট এবং টেলোমিয়ার। প্রথমে আসি ক্রোমাটিড। ছবিটা ভালো করে লক্ষ্য করো, একটা এক্স আকৃতির গঠন দেখতে পাচ্ছ,
যেটা আমরা একটা আদর্শ ক্রোমোজোমের গঠন হিসাবেই লক্ষ্য করে থাকি। এখানে ক্রোমোজোম যে দুটি দণ্ডাকার লম্বালম্বি সমান্তরালভাবে অবস্থিত অংশ নিয়ে গঠিত, অর্থাৎ এক্স আকৃতির প্রতিটি দাগকে, প্রতিটি উলম্বভাবে অবস্থিত রেখাকে আমরা বলবো ক্রোমাটিড। এবং ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর সংকুচিত হয়ে থাকে সেই অংশটি হচ্ছে সেন্ট্রোমিয়ার। 2 নম্বর মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার। ইউক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষেত্রে যে নির্দিষ্ট স্থানে সংকুচিত অংশে ক্রোমাটিড দুটি পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে সেই অংশটিকেই বলা হচ্ছে মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ। বিজ্ঞানী ডার্লিংটন এই স্থানটির নাম দিয়েছিলেন সেন্ট্রোমিয়ার। বিশেষ রঞ্জকে রঞ্জিত করলে এই সেন্ট্রোমিয়ার অংশটি কিন্তু অরঞ্জিত অবস্থাতেই থাকে। সেন্ট্রোমিয়ারের উভয় দিকে অবস্থিত ক্রোমোজোমের অংশ দুটিকে ক্রোমোজোমের বাহু হিসাবে গণ্য করা হয়। এদের মধ্যে দুটি নামকরণ করা হয়েছে। একটিকে বলা হয় পি বাহু, যেটি আকারে ছোট, এবং অপরটি হচ্ছে কিউ বাহু, যেটি আকারে হচ্ছে বড়। পিটি ছোট হাতের এবং কিউটিকে ছোট হাতের উল্লেখ করা হয়। তাহলে কি বললাম? পি হচ্ছে ছোট বাহু এবং কিউ হচ্ছে বড় বাহু। এই সেন্ট্রোমিয়ার অংশে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় যে বেম তন্তু সংযুক্ত হয় তাই সেন্ট্রোমিয়ার অংশতেই যুক্ত হয়। কিন্তু কোথায় যুক্ত হয়? সেন্ট্রোমিয়ার অংশের একটি প্রোটিন নির্মিত চাকতির মতো গঠন থাকে উভয় দিকে। সেন্ট্রোমিয়ারের উভয় দিকে, অর্থাৎ প্রাথমিক খাঁজের উভয় দিকে প্রোটিন নির্মিত যে প্লেটের মতো বা চাকতির মতো গঠন থাকছে, যেখানে কোষ বিভাজনের মেটাফেজ বা অ্যানাফেজ দশায় যে বেম তন্তুগুলো সংযুক্ত হয় সেই প্রোটিন নির্মিত চাকতির ন্যায় অংশকে বলা হয় কাইনেটোকোর। তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে একটি অঞ্চল আর কাইনেটোকোর হচ্ছে একটি গঠন। দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। তাহলে সেন্ট্রোমিয়ার অংশে কে থাকে? কাইনেটোকোর বলে একটি প্রোটিন দিয়ে তৈরি চাকতি থাকে, যার গায়েই কিন্তু বেমতন্তুগুলো সংযুক্ত হয় এবং ক্রোমাটিডগুলোকে বিচ্ছিন্ন করে। ছবিতে দেখো, বুঝতে পারছ যে হলুদ রঙের যে অংশটি দেখানো হয় চাকতির মতো, সেইটি হচ্ছে কাইনেটোকোর এবং তার গা থেকে সুতোর মতো যে অংশগুলো বেরিয়েছে সেইগুলি হচ্ছে মাইক্রোটিবিউল বা বেমতন্তু, যা কোষ বিভাজনে সাহায্য করছে। পরবর্তী অংশ হচ্ছে গৌণ খাঁজ। ছবিটার একটু ওপর দিকে দেখো যে আরেকটা খাঁজ মতো অংশ রয়েছে। গৌণ খাঁজ কেন বলছি? মেন যে খাঁজ থাকে তাকে আমরা নাম দিয়েছি প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ। এই প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ ছাড়াও যদি ক্রোমোজোমের অন্য কোনো সংকুচিত অংশ থাকে, সব ক্রোমোজোমে থাকবে এমন কোনো মানে নেই, কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেই খাঁজটিকে আমরা কি বলছি? গৌণ খাঁজ। এই গৌণ খাঁজ অংশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই গৌণ খাঁজ অংশেই যুক্ত থাকে নিউক্লিয়াসের একটি অংশ যার নাম হচ্ছে নিউক্লিওলাস, এবং কোষ বিভাজনের অন্তিম পর্যায়ে এই গৌণ খাঁজ অংশ থেকেই নিউক্লিওলাসের উৎপত্তি ঘটে। তাই গৌণ খাঁজকে নিউক্লিওলার অর্গানাইজার অঞ্চল বা ইংলিশে বলে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, সংক্ষেপে NOR। এর পরবর্তী অংশ স্যাটেলাইট। স্যাটেলাইট কি? যে সমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে গৌণ খাঁজ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট অংশটি দেখতে পাওয়া যাবে। গৌণ খাঁজের পরবর্তী ক্রোমোজোমীয় অংশটি বা বাহুটি একটু ফোলা গোলাকার অংশ ধারণ করে। এই অংশটিকেই স্যাটেলাইট বলে এবং স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। তাহলে
স্যাটেলাইট কিন্তু সব ক্রোমোজোম দেখতে পাবো না। কোথায় দেখতে পাবো? একমাত্র যে ক্রোমোজোমের গৌণ খাঁজ থাকবে সেই ক্রোমোজোমের ক্ষেত্রেই কিন্তু একমাত্র স্যাটেলাইট উপস্থিত থাকবে। ক্রোমোজোমের সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে টেলোমিয়ার। ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রত্যেক বাহুর প্রান্তীয় অংশকেই আমরা বলবো টেলোমিয়ার। টেল কথার অর্থ হচ্ছে প্রান্ত, তাহলে প্রত্যেকটা বাহুর একদম সর্বশেষ যে অংশটি, একদম প্রান্তীয় অংশটি, তাকেই আমরা বলছি টেলোমিয়ার। সবশেষে আরেকটি জিনিস বলে রাখি, একটি ক্রোমোজোমের যে দুটি ক্রোমাটিড থাকে তাদের পরস্পরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড বা ভগিনী ক্রোমাটিড। Describe the structure of chromosome. Chromosome consists of similar structures called chromatids. They are identical and are called sister chromatids. A typical chromosome has narrow zones called constrictions. There are two types of constrictions, namely primary constriction and secondary constriction. The primary constriction is made up of centromere and kinetochore. Both the chromatids are joined at centromere. This is essential for the movement of chromosomes at anaphase. If the centromere of the chromosomes is damaged, such chromosome fails to move at anaphase. The number of centromeres varies from chromosome to chromosome. The monocentric chromosome has one centromere and the polycentric chromosome has many centromeres. Constrictions other than primary are called secondary constrictions. In a given set of chromosomes, only one or two chromosomes have secondary constrictions. The nucleoli develop from secondary constrictions, and such secondary constrictions are called as nucleolar organizers. এরপর জেনে নিই ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ইউক্যারিওটিক ক্রোমোজোম মূলত নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন এবং সামান্য পরিমাণ ধাতব আয়নের সমন্বয়ে গঠিত। প্রথম উপাদান নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ, যার সম্বন্ধে আমরা পূর্ববর্তী অধ্যায়ে ভিডিওতে আমরা জেনে নিয়েছি। ইউক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের পরিমাণ প্রায় 50-50 অর্থাৎ 1:1 অনুপাতে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন বর্তমান। প্রোটিনগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। প্রথম হচ্ছে হিস্টোন প্রোটিন। ক্রোমোজোম গঠনের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রোটিনটি হচ্ছে হিস্টোন প্রোটিন, যা প্রধানত ক্ষারীয় প্রোটিন হিসাবেই পরিচিত, কারণ এর মধ্যে আর্জিনিন এবং লাইসিন নামক দুপ্রকার ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের আধিক্য লক্ষ্য করা যায়। এই ক্ষারীয় ধর্মের জন্যই হিস্টোন প্রোটিন আম্লিকধর্মী ডিএনএর সাথে দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে ক্রোমাটিন বা ক্রোমোজোম গঠন করতে সক্ষম। হিস্টোন প্রোটিনকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়, H1, H2A, H2B, H3 এবং H4। এরপর হচ্ছে নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন প্রধানত আম্লিকধর্মী, হিস্টোন প্রোটিনের তুলনায় কম পরিমাণে থাকে এবং এখানে প্রধানত টাইরোসিন, ট্রিপ্টোফ্যান এই জাতীয় আম্লিক অ্যামাইনো অ্যাসিডের আধিক্য লক্ষ্য করা যায়। ক্রোমোজোমের সর্বশেষ উপাদানটি হচ্ছে ধাতব আয়ন। ক্রোমোজোমের ক্ষেত্রে ধাতব আয়ন হিসাবে প্রধানত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি আয়নগুলি বর্তমান
এই আয়নগুলি ক্রোমোজোমের গঠন কাঠামোকে সুদৃঢ় করে এবং বিভিন্ন অংশকে সংযুক্ত রাখে। নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্রোমোজোমকে শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথমত সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে, 2 সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে, এবং 3 ক্রোমোজোমের কার্যকারিতার উপর ভিত্তি করে। প্রথমে জেনে নেওয়া যাক সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। ছকে দেখো, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 4টি ভাগে ভাগ করা হচ্ছে: আসেন্ট্রিক ক্রোমোজোম, মনোসেন্ট্রিক ক্রোমোজোম, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম এবং পলিসেন্ট্রিক ক্রোমোজোম। প্রথমে হচ্ছে আসেন্ট্রিক ক্রোমোজোম। আসেন্ট্রিক মিন্স এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার অ্যাবসেন্ট, সেন্ট্রোমিয়ারটি নেই। স্বাভাবিক ক্রোমোজোমের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার অনুপস্থিত এটা হতে পারে না। বিশেষ কারণবশত কোনো তেজস্ক্রিয় রশ্মি বা কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থের উপস্থিতিতে মিউটেশন বা পরিব্যাপ্তি ঘটলে অনেক ক্ষেত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি অবলুপ্ত হয়ে পড়তে পারে। এইরূপ সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকেই বলা হচ্ছে আসেন্ট্রিক ক্রোমোজোম। অর্থাৎ বলতে পারি আসেন্ট্রিক ক্রোমোজোম স্বাভাবিক ক্রোমোজোমের পর্যায়ে পড়ে না। নেক্সট, মোনোসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ যে ক্রোমোজোম একটিমাত্র সেন্ট্রোমিয়ার সমন্বয়ে গঠিত তাকে বলা হচ্ছে মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। যেমন মানবদেহের সমস্ত অটোজোমগুলি হচ্ছে মোনোসেন্ট্রিক। 3 নাম্বার, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। ডাই মানে হচ্ছে 2। যেসব ক্রোমোজোম 2টি সেন্ট্রোমিয়ারের সমন্বয়ে গঠিত তাদের বলা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যেমন গম গাছের কয়েকটি প্রজাতির ক্ষেত্রে এরূপ ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। লাস্ট হচ্ছে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। পলি মিন্স হচ্ছে একাধিক, 2-এর বেশি সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোমকেই আমরা বলবো পলিসেন্ট্রিক ক্রোমোজোম। সাধারণত এটিও কিন্তু স্বাভাবিক ক্রোমোজোমের পর্যায়ে পড়ে না। বিভিন্ন প্রকার মিউটেশনের ফলে বিকৃত ক্রোমোজোমের ক্ষেত্রেই একাধিক সেন্ট্রোমিয়ার দেখা যায়। এরূপ একাধিক সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোমকেই বলা হচ্ছে পলিসেন্ট্রিক। তাহলে দেখো, যে 4টে ভাগ আমরা পেলাম তার মধ্যে আসেন্ট্রিক এবং পলিসেন্ট্রিক এই দুটো কিন্তু নর্মাল ক্রোমোজোমের পর্যায়ে পড়ছে না। মিউটেশনের ফলে বিকৃত ক্রোমোজোম গঠিত হলে এইরূপ আসেন্ট্রিক বা পলিসেন্ট্রিক ক্রোমোজোম গঠিত হতে পারে। স্বাভাবিক ক্রোমোজোম কোনগুলি? আইদার মোনোসেন্ট্রিক অথবা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। প্রথম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যে সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের কেন্দ্রে অবস্থান করে এবং ঠিক মাঝখানে অবস্থান করার জন্য ক্রোমোজোমের 2টি বাহু সমদৈর্ঘ্যের হয়, সেইরূপ ক্রোমোজোমকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। 2, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এক্ষেত্রে ক্রোমোজোমটি কেন্দ্রে অবস্থান না করে কেন্দ্রের কাছাকাছি অবস্থান করে। এর ফলে বাহু দুটি আকারে সামান্য ছোট বড় হয়। এইরূপ ক্রোমোজোমকে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। 3, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এক্ষেত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি প্রান্তের কাছাকাছি অবস্থান করে এবং এইরূপ অবস্থানের জন্য 2টি বাহুর দৈর্ঘ্যের অনেকটাই হেরফের হয়। এইরূপ ক্রোমোজোমকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। লাস্ট, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের এক প্রান্তে অবস্থান করে। এর ফলে ক্রোমোজোমটি একটি বাহু বিশিষ্ট হয়। এইরূপ ক্রোমোজোমকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। কার্যকারিতার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 2টি ভাগে ভাগ করা হয়: অটোজোম
এবং সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। অটোজোম কাকে বলে? জীবদেহের দেহকোষ ও জননকোষে অবস্থিত যেসব ক্রোমোজোমগুলি মূলত বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করে তাকেই আমরা কি বলবো? অটোজোম। মানে আমাদের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলি আছে, আমাদের উচ্চতা বলো, আমাদের গায়ের রং বলো, আমাদের চুলের রং বলো, আমাদের চোখের মণির রং বলো, যে কোনো, আমরা কিভাবে কথা বলবো, আমরা কিভাবে দৌড়াবো, যে কোনো দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকেই বলা হচ্ছে অটোজোম। যেমন ধরো, মানুষের একটি কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি বা 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া হচ্ছে কিন্তু অটোজোম, এটা দেহকোষের ক্ষেত্রে। যদি আবার জনন কোষ ধরি, সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত হয়? 23টা, তার মধ্যে 22টা হচ্ছে অটোজোম। 2 নম্বর হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। জীবদেহের যে সমস্ত ক্রোমোজোমগুলি লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী তাকে আমরা কি বলবো? সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। অর্থাৎ একটি জীবদেহ স্ত্রী হবে না পুরুষ হবে, এটি যে ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হবে তাকেই আমরা বলছি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। একটি স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমের সংখ্যা হচ্ছে 1 জোড়া, অর্থাৎ 2টি। পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম 2টি হচ্ছে এক্স এবং ওয়াই, এবং স্ত্রীলোকের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে 2টোই এক্স প্রকৃতির। Use of the centromere. It's the position of the centromere that helps us categorize the chromosomes into 4 types. The 4 types include metacentric, submetacentric, acrocentric, and telocentric chromosomes. Let's have a look at the structures of each type. Aren't these simple to understand? This one is called metacentric type. As we can see, the centromere is placed almost exactly at the center. The 2 arms seem almost of the same length. We can say that the centromere is placed somewhat in the middle of the complete structure. Now the next type is the submetacentric. Here, the centromere is placed slightly away from the center. As a result, the 2 arms of the chromosome appear unequal. The next type is the acrocentric. In this, the centromere is seen almost towards the end region. The term acro in Greek relates to peak. Thus, the name acrocentric refers to the type where the centromere is near the terminal region. Lastly, what we see is that the centromere is present at the extreme end. That is, the centromere is placed at the telomeric region. Hence the name telocentric. However, these chromosomes are not found in humans. The human karyotype lacks telocentric chromosomes. But what is karyotype, you may ask? Well, it's one way of representing all the chromosomes found in a cell. This is how chromosomes are classified on the basis of their structures or shapes, to be precise. Now let's have a look at the other type of classification. This is a much simpler type of classification. Here, the chromosomes are classified whether they are autosomes or sex chromosomes. Now, what could these be? This is a representative image of a typical human karyotype. The chromosomes that pair from 1 to 22nd are called autosomes. That is, they are not the sex chromosomes. To be precise, they have got no function to deal with the sex of the individual. The last pair, however, determines the sex of the person. So if the 2 are identical, that is, both are X and X, then the individual is a female. And what if both are different? In such a case, when one chromosome is X and the other is Y, the individual is a male. This pair is the sex chromosomes. So the chromosomes which help in determining the sex of an individual are sex chromosomes, or even called allosomes.
The others, which are from 1st to the 22nd pair, are not the sex chromosomes. This makes them the autosomes. Both contain genes that code for proteins which make up our body. Now that we've understood the various types of chromosomes, ছকের সাহায্যে এখানে অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্যগুলি দেখানো হয়েছে, ভালো করে লক্ষ্য করো।